আজকে আমি যে ঘটনা নিয়ে কথা কমু তার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে। হ্যাঁ, ঠিক কথা, বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে। বাংলাদেশ আগামী দিনগুলোতে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাইতেছে তার আগাম কিছু সংকেত দেখা যাইতেছে। আমি কমু অশনি সংকেত। আজকের এপিসোড সেটা নিয়ে। আমরা মনে করি দেশের রাজনীতি আমাদের ভাগ্য তৈরি করে, না শুধু দেশের ভেতরের ঘটনা না, আমাদের ভবিষ্যতের উপরে গভীর ছাপ ফেলতে পারে দেশের বাইরের ঘটনা। সেই দেশের বাইরের ঘটনা কি কি ঘটতেছে তাইলে? প্রবাসী বাংলাদেশিদের একাংশ এমন এক অপরাধে জড়ায় গেছে যার তুলনা আপনি খুঁজেই পাবেন না। খুবই বিরল এই অপরাধ। এই অপরাধ মূলত সৌদি আরবে হইলেও এত বিস্তৃত যে আরব আমিরাত, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি গ্রিসে পর্যন্ত ছড়ায় পড়ছে। কি সেই অপরাধমূলক কর্মকাণ্ড? সৌদিতে থাকা প্রবাসীদের অপহরণ করতেছে সৌদি আরবে থাকা আরেক দল বাংলাদেশি। মানে প্রবাসীকে অপহরণ করতেছে প্রবাসীরাই, তারপর মুক্তিপণ আদায় করতেছে মোবাইল ব্যাংকিং দিয়া বাংলাদেশে 1 লাখ থেকে 10 লাখ টাকা। এর পাশাপাশি চিন্তাই তো আছেই, মানে বাংলাদেশি চিন্তাই করতেছে বাংলাদেশিকেই। আমি অনেক খুঁজে একটাই নিউজ পেয়েছি এই ধরনের। চীনেরা নিজেদের এক ইনভেস্টরকে অপহরণ করে 20 মিলিয়ন দিরহাম মুক্তিপণ দাবি করছিল। মানে বাংলাদেশের এই অপরাধ ইউনিক। সৌদি আরব আমাদের টপ রেমিটেন্সের সোর্স, সেইখানে এমন অপরাধ হইতে থাকলে সৌদি আরব আমাদের লোক নিবে? আর নিবে না তো, বন্ধ করে দিবে আস্তে আস্তে। তাইলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতির কি হবে? রেমিটেন্সের টাকায় তো বাংলাদেশ টিকে আছে। সৌদিতে সরকারি হিসাবে 30 লক্ষ বাংলাদেশি থাকে, আর বেসরকারি হিসাবে তা 35 লক্ষ। আর কোথায় কোথায় এরকম অপরাধে জড়ায় পড়তেছে প্রবাসী বাংলাদেশিরা, আসেন সেটা একটু দেখে নি। এইখানে বলা হয়েছে যে 2 প্রবাসী বাংলাদেশি একজন বাংলাদেশিকে শারজাতে অপহরণ করিয়া 5,000 দিরহাম মুক্তিপণ দাবি করছিল। আবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে অপহরণ করছে। ঢাকা ট্রিবিউনের 2017 সালের একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশি অপহরণ চক্র শুধু বাংলাদেশে না, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া, ইরান, সৌদি আরব, মালয়েশিয়া, এই সমস্ত দেশে নিজেদের দেশের শ্রমিকদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। গ্রিক পুলিশ এক বাংলাদেশিকে নিজেদেরই দেশের 7 জন বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করছে। এই 7 জন ওই বাংলাদেশি পরিবারের কাছ থেকে 2 লক্ষ ইউরো মুক্তিপণ দাবি করছিল। 2 লক্ষ ইউরো মানে কত জানেন? প্রায় 2.5 কোটি টাকা। আবার দেখেন লিবিয়ায় অপহৃত বাংলাদেশিদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশের আর এক চক্রের হাতে, অপরাধী চক্রের হাতে তুলে দিছিল। মানে প্রথমে লিবিয়ান স্মাগলাররা অপহরণ করছে, পরে বাংলাদেশি স্মাগলারদের হাতে তুলে দিছে, মুক্তিপণ চক্রের হাতে তুলে দিছে। গত 8 মাসে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি অপহরণের শিকার হয়েছে প্রায় 100-র বেশি। এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 3 জন, মারা গেছে। সেই ক্রিমিনালদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, শেল্টার দিচ্ছে সৌদি প্রবাসী সামাজিকভাবে প্রতিষ্ঠিত ধনাঢ্য বাংলাদেশিরা। আমি বিষয়টা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলছি, আসিফ নজরুলের সাথে কথা বলছি, আমাদের দূতাবাসেও কথা বলছি, রাষ্ট্রদূতের সাথে কথা বলছি। সরকার এটা তো অবহিত, কাজ করতেছেন, কিন্তু অপহরণ থামতেছে না। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু ভিকটিমকে ভয় দেখায় চুপ করাই দিছে এমন প্রভাবশালী এরা। তারা কেউ সাক্ষ্য দিতে আসে না, তাই ছাড়া পেয়ে যাইতেছে। আমি কিছু নাম জোগাড় করছি, সেগুলো যাচাই করতে সময় লাগবে। কিছু ভয়াবহ ক্লিপ পাইছি কিভাবে প্রবাসীদের ধরে এনে নির্যাতন করে, তারপর ফেলায় রেখে যায়। এরা অপহরণের পরে বাংলাদেশে প্রবাসীদের আত্মীয় স্বজনদেরকে ফোন দেয়, মুক্তিপণের টাকা চায়, বিকাশে আবার সেই টাকা পেলে তারপরে ছেড়ে দেয়। এই ধরনের মারাত্মক অপরাধ চলতেছে বাংলাদেশে, কোনো হইচই আছে নাই। এটা শুরু হয়েছে 7 বছর আগে, মানে ধরেন 2018 সালের দিকে। আমরা সেই সময় বাংলা টিভি ইউরোপ নামের একটা ইউটিউব ভিত্তিক নিউজ দেখে আসি। খুব বেশি ভিউ হয়নি, কিন্তু ওইখানে দেখেন, ওইখানে 7 বছর, এডিটর সাহেব একটু দেখায় দেন 7 বছর আগে। আমরা একটু দেখি। হ্যাঁ, সৌদি আরবে বাংলাদেশি অপহরণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। অপহরণ করে প্রতিনিয়ত দেশের বাড়িতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। সম্প্রতি রিয়াদে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে সঙ্গে থাকা 93,000 সৌদি রিয়াল ছিনিয়ে নেয় একটি চক্র। প্রতারক চক্রটি আব্দুল হামিদের গ্রামের বাড়ি নোয়াখালীতে ফোন করে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 14 তলা একটা রুমের মধ্যে নিয়ে লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে 8-10 জন ছিল ওরা, আমাকে যথেষ্ট টর্চারিং করা হয়েছে। দেখেছেন তো, এখনকার ঘটনাগুলো খুব বেশি সংবাদ মাধ্যমে আসেনি, আর খুব পরিচিত সংবাদ মাধ্যমে তো আসেনি। এইটা সাহেব কিছু নিউজ দেখান কি কি সংবাদ মাধ্যমে আসছে। এইটা যে মহামারী আকারে ছড়ায় পড়ছে সেটা আপনি নিউজগুলো দেখে বুঝতে পারবেন না। মনে হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা। আমরা আরেকটা পেজ দেখি যেটা সৌদি আরবের এই ঘটনাগুলোর রেকর্ড রাখতেছে, খুব ভালো কাজ করতেছে তারা। এরকম একটা এক্সটেন্সিভ রিপোর্ট আপনি সৌদিতে আমাদের এমবাসিতেও পাবেন না। পেজের নাম সৌদি আরব বাংলাদেশি প্রবাসী। এইটা সাহেব না দেখান পেজটা। তাদের পেজে প্রত্যেকদিন নিখোঁজ আর অপহরণের সংবাদ দেখবেন। এমনকি ওর মধ্যে একটা ক্লিপ আমরা একটু দেখি, এইটা সাহেব দেখেন। আমি সৌদি আরব
শিপা শিপা থেকে বলতেছি। একটু আগে যে 10 মিনিট আগে আমাদের বিলাস থেকে আমাদের রুমের একজনকে ধইরা 2-4 জন ধইরা গাড়ি নিয়ে আইসা তার আকামা মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে। এই যে আমরা সবাই গাড়ি নিয়ে ওদের তারা দিছিলাম কিন্তু ধরতে পারি নাই। ইনশাল্লাহ গাড়ি নাম্বারটা আমরা রাখতে পারছি। আচ্ছা ভাই বলেন তো কি হয়েছিল আপনার সাথে? ভাই আমি বাকালাতে আওয়াজ আছি। হ্যাঁ আমি এমনি ওরা গাড়ি ঘুরিয়ে আইছে। হ্যাঁ আমি এমনি দিকে অগর দেখি ওরা খারাপ গেছে, খারাপ দিতে তো কই আমি দৌড় দিচ্ছি ওদিকে, দৌড় দিয়ে গেছি। ওরা পিস আমার দৌড় দিতে যায়, আমার ধরে আমার ফিরিয়া আমার টেয়া আছে 200 টেয়া লয়ে আছে, আকামা লাইসেন্স ওগুলো সব লয়ে আছে। মোবাইলও নিছে? মোবাইল নিছে। ওরা কয়জন আছিল? ওরা 2 জন আছিল। ওদের সাথে অস্ত্র আছিল? ওর সাথে অস্ত্র আছিল বড়টা। আপনারা মারছে? আমার মারছে। কোন জায়গায় মারছে? আমার এই যে গাল মারছে। রক্ত দেখেন, রক্ত এই যে কেন মারছে? এদিকে হাত দিছে, হাত দিছে না নাইট দিয়ে? এদিকে চলেছে। আচ্ছা দেখেছেন এইভাবে তারা রেকর্ড রাখতেছে, ভালো কাজ করতেছে, তারা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করতেছে। এই পেজে অপরাধীদের কিছু তালিকাও আছে, নাম ধান ঠিকানা সহ। এটা সাহেব একটু উপর দিয়ে স্ক্রল করে যান। আমি জানি না এগুলো ভেরিফাইড কিনা, ভেরিফাইড না হলে আমার চ্যানেল থেকে চেহারা ঠিকানা দেখানো ঠিক না, আমি এগুলোই ভেরিফাই করব। কিন্তু এইগুলার সূত্র ধরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দূতাবাস কাজ করতে পারে। বাংলাদেশে যেহেতু বিকাশে পেমেন্ট নেয়, তাহলে তো বাংলাদেশে তাদের ট্রেস করা যায়। তাদের কি ধরা হইতেছে? হ্যাঁ হইতেছে। এই সংবাদটা অনেক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। সৌদি আরবে অপহরণ করে 35 লাখ টাকা মুক্তিপণ আদায় করছে। মাগুরা থেকে একজন গ্রেপ্তার হয়েছে। দেখেছেন কি নুরানি চেহারা? ক্লোজ করে দেখেন এডিটর সাহেব, এই হুজুর 5 লাখ টাকা পেয়েছে ওই 35 লাখ টাকা থেকে। আবার আরেকটা নিউজ দেখেন, সৌদি আরবে রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ এবং মুক্তিপণ আদায় জড়িত 3 ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ। এই গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হইল আকরাম 33 বছর বয়স, ইসমাইল হোসেন 34 এবং মুজিব রহমান 26। লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালায় খিলগাঁও থানার পুলিশ, তাদেরকে গ্রেপ্তার করছে খিলগাঁও থেকে যায়। এই মোট 4 জন ধরা পড়েছে আমার হিসাব অনুযায়ী বাংলাদেশে। তার মানে এদেরকে চাইলে ধরা যায়, কিন্তু অনেকেই সাক্ষ্য দিতে চায় না, তাদের কাগজপত্র আকামা এই সমস্ত ঝামেলা থাকে, আর এইটারই সুযোগ নেয় দুর্বৃত্তরা। আচ্ছা বলেন তো, এই যে সৌদিতে যারা যায় তারা কি শখ করে যায়? এরা অনেক কষ্ট করে যায়, অনেক জায়গা থেকে টাকা পয়সা ধার কইরা মানুষজনকে দিয়ে, আদম ব্যবসায়ীকে দিয়ে যায়। যাওয়ার সময় এদের ভিসা কাজ নিয়ে ধান্দা করবে আদম ব্যবসায়ীরা, টিকিটের দাম নিয়ে সিন্ডিকেট বানায় ধান্দা করবে ব্যবসায়ীরা, সৌদি আরবে চিন্তায় অপহরণ করবে, আবার এয়ারপোর্টে ব্যাগ কেটে সর্বোচ্চ নিয়ে নেবেন। পাইছেন কি? দরিদ্র মানুষের উপরে এত জুলুম কেন? মানে আপনাদের কত টাকা লাগবে? বাইসে থাকতে কত টাকা লাগে? টাকা কামাবেন কামান, কিন্তু কাউকে জুলুম করে টাকা কামাইতে হবে কেন রে ভাই? এই যে সুন্নতি ভেগ ধরিছে, দাড়িতে আবার মেহেন্দি লাগিছে, দেখেছেন? এটা সে বড় করে দেখেন, এর তো ঠ্যাং কেটে ভেজে খাওয়া উচিত আমাদের। আপনারা ধর্মের অবমাননা নিয়ে খুব উতলা হন, কিন্তু এটা তো সবচেয়ে নিকৃষ্ট টাইপের ধর্ম অবমাননা। এরপর আসাদ নূর, তসলিমা নাসরিন, তারপরে মগাসিব মানে আজিম মহিউদ্দিন, এরা এসে কইবে দেখিছো ধার্মিক মুসলমানরা কত খারাপ। তুই জামরম করবি কর, সুন্নতি ভেগ ধরে জারমে করিস কেন? এই কোন জেলাত আছে? এই কি জেলাত আছে নাকি হাঙ্গের বিচার করে জামিন দিয়ে দিছে সন্তুষ্ট চিত্তে? হ্যাঁ, সন্তুষ্ট চিত্তে মানে জানেন না? ও আচ্ছা, মজার জিনিস এটা বলে দিই। 1990 এরশাদ বিরোধী আন্দোলনে আহঙ্কারে যখন পুলিশ ধরতো, তখন জেলে নিলে আটক আদেশের মেয়াদ বাড়াইতো তো ম্যাজিস্ট্রেট লিখিত, যেহেতু আসামিকে জামিন দিলে আইন শৃঙ্খলার অবনতি হইতে পারে, তাই আদালত সন্তুষ্ট চিত্তে আটক আদেশের মেয়াদ 1 মাস বৃদ্ধি করিতেছে। খুশি হয়ে ডিটেনশন বাড়িতেছে। এই হারামজাদা, এই যে এডিটর সাহেব, আবার দেখান ছবিটা পাশে রাখেন। হ্যাঁ, ওই কোন জেলাত আছে জানাবেন তো? ও প্রত্যেকদিন চাবুক মারতে পারলে শান্তি পাইতাম। যাই হোক, প্রবাসীদের সাথে যারাই জারম করবে তাদের জান কালা কালা করে দেওয়া হবে। ভালো হয়ে যান আজকের পর থেকে। যদি টাকা পয়সা কামাইতে হয় কাম কাজ করেন রে ভাই, কাম করে টাকা কামান। আর কাম করতে যদি ইচ্ছা না হয় তারও ব্যবস্থা আছে, টাকা আয় করেন, কিন্তু জারমও ফুল স্টপ আজ থেকে। এরপরে গেলে সরি করার টাইম পাবেন না। তো এখন বাংলাদেশ সরকার কি করতে পারে? ও আচ্ছা, সরকারের নাম নেওয়ার আগে একটা বিশেষণ দেওয়া দরকার। ধ্বজভঙ্গ বাংলাদেশ সরকার কি করতে পারে? আমার কথা তো শুনবেন, আমি জানি, তাও কয়ে রাখলাম যে কি করা যায়। আসেন সেই পরিকল্পনাটা নিয়ে কথা বলি। প্রথমে সৌদি আরবের মাটিতে বাংলাদেশি অপহরণ মুক্তিপণ যে নেটওয়ার্ক, এটা একেবারে চুরমার করে দিতে হবে, একেবারে উপড়ায় ফেলতে হবে। আমি 7টা পদক্ষেপের কথা বলবো। এগুলা ভিকটিমের সুরক্ষা দেবে, অপরাধীদেরকে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তার করবে এবং বিচার করবে। আমি কইতেছি এটা যুদ্ধ পরিকল্পনা। সৌদিতে বাংলাদেশি অপহরণকারীদের বিরুদ্ধে 7 দফা যুদ্ধ পরিকল্পনা। কি কি 7 দফা আমি ব্যাখ্যা করবো, আগে শুনে রাখি। প্রথমত, যৌথ তদন্ত টিম বাংলাদেশি এবং সৌদি আরবে। 2 নাম্বার, দূতাবাসে গোপন অভিযোগ লাইন। 3 নাম্বার, প্রত্যেকদিন অপহরণের রিপোর্ট, মাসে রিপোর্ট। 4 নাম্বার, মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস এবং ওইটাকে ট্র্যাক করা।
5 নাম্বার, যারা শেল্টার দিতেছে তাদের আকামা বাতিল করা এবং ডিপোর্ট করা। 6 নাম্বার, ভিকটিমের নিরাপত্তা এবং গোপন সাক্ষ্য নিশ্চিত করা। 7 নাম্বার, সরকারি ঘোষিত লক্ষ্য হচ্ছে 6 মাসে অপহরণ শূন্যে নামায় আনতে হবে। এইবার একটা একটা করে দফা একটু করে খুলে বলি যেন মানুষ মাথায় রাখতে পারে। 1 নাম্বার, যৌথ তদন্ত টিম জেআইসি, বাংলাদেশ এবং সৌদি আরব মিলা। এটাই হইতেছে পুরা প্ল্যানের হৃৎপিণ্ড। নাম ধরা যাক বাংলাদেশ সৌদি জয়েন্ট ইনভেস্টিগেশন সেল বা জেআইসি। এই জেআইসি তে কারা থাকবে? সৌদি পক্ষ থেকে মাকতাবাল জাওয়াজাত, মানে জানেন তো সৌদি পাসপোর্ট, আকামা, ইমিগ্রেশন, এটার যে দপ্তর, এই জাওয়াজাতের কাছে আকামা থাকে, ভিসা থাকে, স্পন্সর থাকে, এটা ডেটা থাকে। আর কি মাবাহিস, এটা সৌদি আভ্যন্তরীণ গোয়েন্দা এবং সন্ত্রাস বিরোধী সংস্থা, ইন্টারনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এদের কাছে এই সাদাবাজি অপহরণ এগুলোর মামলা হাতে থাকে। বাংলাদেশের পক্ষ থেকে সিআইডি বলেন বা এসবি বলেন, তদন্ত কর্মকর্তা 2-3 জন, দূতাবাসের নিরাপত্তা, আইন কর্মকর্তা, ডেটা অ্যানালিস্ট, ভাষা জানা কেউ, এইটা মিলে ধরেন 8-10 জনের একটা স্পেশালাইজ টিম আমি নিজেই সিলেক্ট করে দিতে পারবো যদি পুলিশ আমার কাছে নাম জানতে চায়। এই হাসিনা পড়ার পর থেকে অনেক চৌকস, অনেক মেধাবী কর্মঠ পুলিশ অফিসারের সাথে পরিচয় হয়েছে। 10 জনের একটা চৌকস টিম পাঠাইলে জান কালা কালা করে দিতে পারবে ওইখানে, আর পুরা নেটওয়ার্ক ভেঙে চুরমার করে দিতে পারবে। বেশি লোক লাগবে না, লাগলে কয়ের নাম দিয়ে দেবো। এরা কাউকে গ্রেপ্তার করবে না, মারধর করবে না, তারা তদন্ত করবে, তথ্য শেয়ার করবে। তো জেআইসি কিভাবে কাজ করবে খুব সিম্পল ভাষায় বলি, যে কেউ অপহৃত হইলে বা গুম হইলে তারা আত্মীয়, বন্ধু, দূতাবাসে গোপন লাইনে খবর দিবে। জিআইসি সেই কেসটাকে নেবে, সৌদির মধ্যে যা যা দেখবে, কোথায় অপহরণ, কারা সন্দেহভাজন, কি ফোন নাম্বার ইউজ করা হয়েছে, কোনো ভিডিও আছে কিনা, আর বাংলাদেশের দিক থেকে কার কাছে টাকা যাচ্ছে, কোন হুন্ডি চ্যানেলে টাকা যাচ্ছে, কোন চ্যানেল ইউজ করে টাকা যাচ্ছে, দেশে কারা জড়িত, এটা বের করবে। সৌদি পুলিশের সাথে বৈশা আমাদের পুলিশেরা তদন্ত কমিটির তথ্যগুলো মিলায় সৌদি পুলিশকে টার্গেট দেবে যে এই লোক, এই নাম্বার, এই ঠিকানায় অপহরণকারী থাকতে পারে। সৌদি পুলিশ গ্রেপ্তার করবে, জেআইসি শুধু পাশে থেকে সহায়তা দেবে। এরপরে বাংলাদেশের সিআইডি সেই ডেটা নিয়ে দেশে থেকে এই সাপোর্ট নেটওয়ার্কের বিরুদ্ধে মামলা করবে। মানে অপরাধীকে এখন থেকে 2 দিক দিয়ে ধরা হবে, সৌদিতেও আইন দিয়া, দেশেও আইন দিয়া। 2 নাম্বার, দূতাবাসে গোপন অভিযোগ লাইন খুলতে হবে। অপহরণকারীদের সবচেয়ে বড় শক্তি কি জানেন? ভিকটিম কথা বলে না, সে ভয় পায় যে তার একামা চলে যাবে, কোম্পানি ঝামেলা করবে, কফিল ঝামেলা করবে, অপহরণকারীরা আবার এসে ধরবে, তাই অভিযোগও করে না, সাক্ষ্য দেয় না। এই জায়গাটাও ভাঙতে হবে। কি করা যায়? দূতাবাস একটা গোপন নাম্বার দেবে, সেটা হোক ইমো নাম্বার, সিগন্যাল নাম্বার, টেলিগ্রাম, যেটা যেটা ওইখানে চলে আর কি, এনক্রিপ্টেড, যেখানে কেউ চাইলে নিজের নাম না বললেও লোকেশন, সময়, ভয়েস মেসেজ এগুলো পাঠাইতে পারে, ছবি পাঠাইতে পারে, ভিডিও পাঠাইতে পারে। এই তথ্য জেআইসি আর সৌদি পুলিশের হাতে যাবে। ভিকটিমের নাম বা যে তথ্য দিতেছে তার নাম গোপন থাকবে, কিন্তু অপহরণকারীর ঠিকানা, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, তার শেল্টার কে দিচ্ছে, কোন বাসায় থাকে, কোথায় থাকে, এই তথ্য চলে যাবে পুলিশের হাতে। 3 নাম্বার হইতেছে প্রতিদিন হিসাব, মাসের রিপোর্ট। এইটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ অপহরণকারীদের সাথে। যা মাপা হয় তা নিয়ন্ত্রণ করা যায়, আপনি যেটা মাপেন না সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখন তো কোনো হিসাবই নাই, কতজন অপহরণ হয়েছে কইতে পারবে আমাদের দূতাবাস? কইতে পারবে না। সরকার কইতে পারবে? কইতে পারবে না। কতজন উদ্ধার হয়েছে কইতে পারবে? কইতে পারবে না। এমন কোনো হিসাবই নাই। তাই অপহরণকারীরা ভাবে যে আমাদের কাজ কাম আকাম কেউ গুনেই না, ধরেই না, আমাদেরকেও ধরবে না। এটার সমাধান কি? দূতাবাস প্রত্যেক দিন একটা করে ইনসিডেন্ট লগ রাখবে। আজ কতজন অপহৃত হইলো, কতজন রেস্কিউ পাইলো, সৌদি পুলিশ কতজনকে গ্রেপ্তার করলো, কোন এলাকায় বেশি ঘটনা ঘটতেছে। মাস শেষে একটা সংক্ষিপ্ত রিপোর্ট হবে। ধরা যাক এই মাসে 12টা অপহরণ হয়েছে, তার মধ্যে 8 জনকে রেস্কিউ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, 4টা কেস এখনো তদন্তাধীন আছে, 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3টা কেস মানি লন্ডারিং হিসেবে বাংলাদেশে গেছে, বাংলাদেশে ধরা হয়েছে 2 জনকে, ইত্যাদি ইত্যাদি। পাবলিককে জানাবে যে দেখেন এই মাসে এতগুলো কেস ছিল, আমরা এতটুকু করতে পারছি। অপরাধীরা জানবে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নাম এখন কাগজে উঠতেছে। 4 নাম্বার, মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস, এটাই আমাদের হাতে সবচেয়ে বড় লাঠি। সৌদিতে অপহরণ হয় কিন্তু টাকা আসে বাংলাদেশে, হুন্ডির মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে, বিকাশে, নগদে, নানাভাবে। বাংলাদেশের আইন বলে অপরাধ থেকে যে টাকা আসে সেটা যদি দেশে আসে এবং কেউ নেয়, সে মানি লন্ডারিং এর অপরাধী। তো এটা নিয়ে কি করতে হবে? জেআইসি থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা নিয়ে কোন নাম্বারে টাকা গেছে, কার মাধ্যমে গেছে, বাংলাদেশ ব্যাংক, সিআইডি, মানি লন্ডারিং ইউনিট ওই সব অ্যাকাউন্ট হুন্ডি এজেন্টের উপরে কেস করবে, সম্পদ ফ্রিজ করবে। মেসেজ ক্লিয়ার, সৌদিতে তুমি বাঘ হইয়া ঘোরো, দেশে ফিরলে জেলের ভাত খাইতে হবে। আর আমি এখান থেকে হিসাব নিব কে কোন জেলে আছে, লোক ফিট করব, ওইখান থেকে প্রত্যেকদিন ওর গোয়া মারা হবে। জানেন তো জেলখানায় মারার একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ওইখানে। 5 নাম্বার, যারা শেল্টার দেবে তাদের ইকামা বাতিল করতে হবে, ডিপোর্ট করতে হবে সৌদি থেকে। অপহরণকারীকে বাঁচায় রাখে কারা? কেউ গাড়ি দেয়, কেউ বাসা দেয়, কেউ টাকা লুকাইতে সাহায্য করে, কেউ কমিউনিটির নামে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করে, কেউ টাকা পাঠানোর ব্যবস্থা করে, কেউ সাহস দেয়, আদালতে সাহায্য করে, ভিকটিমকে ভয় দেখায়। এরা যদি না থাকে তাহলে অপহরণকারীরা দাঁড়াতে পারবে না।
বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে সৌদি কর্তৃপক্ষকে বলে যে কোনো বিদেশি মানে বাংলাদেশি অপহরণকারীদের শেল্টার দেয়, তাকে আপনি সৌদি আইনে ইকামা বাতিল করে ডিপোর্ট করে দেন। বাংলাদেশ দূতাবাস জিআইসি আর সৌদি পুলিশ মিলে এদের তালিকা করবে। 1-2 জনের উপর এটা হইলে বাকি কমিউনিটি গডফাদার হাত পা ঠান্ডা হয়ে যাবে, কাপড় নষ্ট করে ফেলবে। 6 নাম্বার, ভিকটিমের নিরাপত্তা এবং গোপন সাক্ষ্য। ভিকটিমের মনে 2টা ভয় থাকে। 1 নম্বর হইতেছে সৌদিতে অভিযোগ দিলে কোম্পানি কফিল আর ইকামা এগুলো নিয়ে ঝামেলা হবে। 2 নাম্বার, দেশে ফিরলে উল্টা তাকে হয়রানি করবে, যেন ওই দোষী। এই ভয় ভাঙতে হবে। বাংলাদেশ সরকার সরকারি ঘোষণা দিবে যে কোনো প্রবাসী বাংলাদেশী যদি সৌদিতে অপহরণ এবং মুক্তিপণের ভিকটিম হন, দেশে ফিরে আসার পরে তাকে কোনো আইনি হয়রানি করা যাবে না, তাকে ভিকটিম হিসেবে বিবেচনা করা হবে। দেশে ফিরে ভিকটিম চুপচাপ ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে পারবে এবং সরকারিভাবে ভিকটিমের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ফলে মানুষ বুঝবে আমি মুখ খুললে আমার কিচ্ছু হবে না, বরং যারা আমাকে অপহরণ করছে তাদের হবে সমস্যা। 7 নাম্বার, সরকারকে একটা লক্ষ্য টার্গেট ঠিক করতে হবে। 6 মাসে অপহরণকে শূন্যে নামায় আনতে হবে। সব প্ল্যানের একটা সময়সীমা লাগে, না হলে এটা কথার কথা থাকে। সরকার ঘোষণায় খুব সিম্পল লাইন রাখতে পারে, আমরা সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ এবং মুক্তিপণ অপরাধ 6 মাসের মধ্যে শূন্যে নামায় আনবো। এই জন্য আমরা একটা বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করছি, এটা বলতে হবে সরকারকে। এই এক ঘোষণা প্রবাসীদের মনে নিরাপত্তা দেবে, আর যারা অপহরণ করতেছে হাইজাকার তাদের মনে ভয়ের আগুন ধরায় দেবে। অপহরণ বন্ধ করতে আমাদের সৌদিতে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই, দরকার বুদ্ধি, পরিকল্পনা আর রাজনৈতিক ইচ্ছা। 3টা জিনিস। বাংলাদেশ চাইলে আজই সৌদি সরকারের সাথে বৈশা এবং সাধ্য পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারে। আমি প্রস্তাবটা ইউটিউবে দিলাম, কিন্তু সরকারকেও তো জানাইলাম। সরকার এটা দেখলো তো, আমরা দেখতে চাই সরকার কোন কাজ করতেছে। জানাবেন আপনারা কোন কাজ করতেছেন, যেন আমাদের শ্রমিকদের ঘামের সাথে অপহরণকারীদের জুলুমের শিকার হয়ে তার কান্নার পাশনিও মিশে না যায়। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সুরক্ষা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব, নাগরিক কর্তব্য। আমরা এটা করে ছাড়বো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।